শুভ সকাল। একাদশ শ্রেণীর ব্যবসা শেখার সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন সেশনে আপনাদের সাথে যুক্ত হলাম। আজকের আলোচনায় আমরা যৌথ মূলধনী ব্যবসা এটা নিয়ে ইতিমধ্যে আমরা 9টা অংশে ভাগ করে আমি আপনাদের সাথে আলোচনা করেছি এবং মোটামুটি বেশ কিছু বিষয়, কোম্পানির গঠন প্রক্রিয়া, কোম্পানির সুবিধা অসুবিধা, কোম্পানির জন্য কি কি গুরুত্বপূর্ণ দলিল, কোম্পানির মূলধনের উৎস, শেয়ার, ঋণপত্র, এগুলো নিয়ে আমরা বিগত 9টি ক্লাসে বা 9টি সেশনে আপনাদের সাথে আলোচনা করেছি। তো আমরা মোটামুটি এখন শেষের দিকে আছি। তো এরপরে আরেকটা ক্লাস হবে এই চ্যাপ্টারে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবো আশা করি, এবং পরবর্তীতে আমি জুম ক্লাসের মাধ্যমে আপনাদের এই চ্যাপ্টারের সমস্যাগুলো সমাধান করব, হয়তো 2 ভাগে ভাগ করে। তো আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী ব্যবসায় যারা পরিচালক তারা কি কি কাজ করেন, তাদের দায়বদ্ধতা, দায় দায়িত্ব, সেগুলো নিয়ে। তারপর কোম্পানি বিলোপসানো, এতদিন আমরা কোম্পানি গঠন করেছি, এখন কোম্পানি যখন বন্ধ করতে হবে সেই ক্ষেত্রে কি কি আনুষ্ঠানিকতা এবং তার পদ্ধতিগুলো নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনায় আপনাদের সেরকম কোনো বাড়ির কাজ দেওয়া হবে না, কারণ যেহেতু আপনাদের কুইজ চলছে, তো এর মধ্যেই আপনারা 2টো কুইজ দিয়েছেন, তো এর জন্য খুব ছোট একটা বাড়ির কাজ আপনাদেরকে দিব, যেটার জন্য আমি আর আলাদা কোনো কোশ্চেন দিব না, জাস্ট আমার লেকচার থেকেই কিছু অংশ বলবো, আপনারা আপনাদের নিজেদের ভাষায় তুলে আমাকে স্ক্রিনশট দিন, সেটা আমি লেকচারের শেষের দিকে বলবো। তো আলোচনা শুরু করি। আমরা পরিচালক বলতে যারা কোম্পানিতে বিনিয়োগ করেছে, যারা কোম্পানির, আমরা জানি যে কমপক্ষে পাবলিক লিমিটেড হলে 3 জন এবং প্রাইভেট লিমিটেড হলে কমপক্ষে 2 জন পরিচালক থাকা বাধ্যতামূলক। 91 ধারা অনুযায়ী আমরা পরিচালক নিযুক্ত হতে পারবে কারা? প্রবর্তকদের দ্বারা, যারা ব্যবসাটা শুরু করবে। কোম্পানির প্রথম পরিচালকগণ বা উদ্যোক্তা বা প্রবর্তকগণ কর্তৃক নিযুক্ত হন, অর্থাৎ বিজনেস যারা শুরু করতেছে তাদের দ্বারা প্রথমে প্রবর্তক নিয়োজিত হবে, তবে প্রবর্তকগণ নিজেরাও পরিচালক হিসাবে নিয়োগ পেতে পারে, কেননা স্মারকলিপি পরিমেল নিয়মাবলীতে কোম্পানি প্রবর্তক প্রায় স্বাক্ষর করেন, তবে প্রবর্তকগণ পরিচালক নিযুক্ত হলে প্রথম সভা পর্যন্ত সেটার কার্যকাল নির্দিষ্ট থাকে, অর্থাৎ যারা বিজনেসটা শুরু করছে তারাই যদি পরিচালক হয়, সেক্ষেত্রে তাদের প্রথম সভা বা অ্যানুয়াল মিটিং যেটা, সেটার আগ পর্যন্ত তারাই বহাল থাকবে, পরবর্তীতে আবার নতুন করে নিযুক্ত হইতে হবে প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তারপর শেয়ার হোল্ডারদের দ্বারা, তো কোম্পানি সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিচালক হয়। আমরা বলেছি যে শেয়ার যারা কিনে, মানে সাধারণ শেয়ার যারা কিনে, তারা কোম্পানির ভোটাধিকার প্রয়োগ করে। কোম্পানির যে বছরে অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, সেখানে তারা ভোট দিয়ে পরিচালক নির্বাচন করেন, চেয়ারম্যান নির্বাচন করেন পরিচালক পর্ষদের দ্বারা। তো 1994 এর আইনে বলা হয়েছে যে সাময়িকভাবে কোনো পরিচালকের পদ শূন্য হলো, অর্থাৎ কেউ মারা গেল বা সে অবসরে গেল, অথবা কোনো কারণে সে ব্যবসার সাথে আর থাকতে চাচ্ছে না, সেরকম জায়গা হলে পরিচালক পর্ষদ যারা থাকেন তারাই নতুন পরিচালক নিয়োগ করে। তবে নবনিযুক্ত পরিচালক পরবর্তী কার্যসভায় অবশ্যই অবসর গ্রহণ করতে হবে এবং ইচ্ছা করলে সে পুনরায় আবারও নির্বাচনে দাঁড়াতে পারবে। অর্থাৎ ধরেন মাঝপথে, এটা ধরেন একটা পরিচালক 2 বছরের জন্য যদি নির্বাচিত হয়, এটা কোম্পানিতে সাধারণত 1 বছরের জন্য হয়, ধরেন কোনো কোম্পানি 1 বছরই বলি যে 1 বছরের জন্য পরিচালক, তো 21 সালে পর্যন্ত, ধরেন 20 সালে নির্বাচন হয়ে 21 সাল পর্যন্ত মেয়াদ থাকে। তো এই 20 সালে কেউ অবসর নিল বা মারা গেল বা কিছু হইলো, তখন তার আগ পর্যন্ত একজন তার পদটা ব্যবহার করতেছে, তো ওই লোক আবার পরবর্তী সবার আগেই সেখান থেকে রিজাইন দিয়ে সে চাইলে নতুন ভাবে দাঁড়াতে পারে, অথবা না চাইলে দাঁড়াবে না, সে সাময়িক সময়ের জন্য থাকবে। তো এই সাময়িক সময় পরিচালক নির্বাচন
ওই এখন বর্তমানে যারা আছে তারা মিলেই করবে। ব্যবস্থাপনা প্রতিনিধি দ্বারা কোম্পানি নিয়মিত উল্লেখিত ব্যবস্থাপনা প্রতিনিধি কোম্পানি পরিচালক নিয়োগ দিতে পারে, তবে মোট পরিচালকের 1/3 বেশি নিয়োগ দিতে পারবে না। কোম্পানির যারা ব্যবস্থাপনা বা ম্যানেজার গ্রুপ থাকে তারাও দিতে পারে, বাট সেটা 1/3। অর্থাৎ যদি 30 জন থাকে পরিচালক, তার মধ্যে তারা 10 জন ম্যানেজার লেভেলের লোক পারবে। সরকার দ্বারা পরিমেলবলিতে উল্লেখ থাকলে বা শেয়ার মালিকদের আবেদন ক্রমে যে কোনো সময় সরকার একাধিক পরিচালক নিয়ে দিতে পারবে। এই ধরনের পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের প্রয়োজন হয় না। গভর্নমেন্ট থেকে অনেক ক্ষেত্রে পরিচালক নিয়োগ করা দেয় যদি সেটা প্রয়োজন পড়ে এবং শেয়ার হোল্ডাররা আবেদনের প্রেক্ষিতে। এখন পরিচালক পর্ষদের কাজ, বোর্ড অফ ডিরেক্টরসদের কি কাজ? তো স্মারকলিপিতে বর্ণিত কোম্পানির উদ্দেশ্য অর্জনের জন্য আমরা পরিমেল নিয়মাবলীতে নিয়ম কানুনগুলা লিখি, তাই না? তো ওই অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাই হচ্ছে দেখা প্রথমত পরিচালকদের কাজ। এবং শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে পরিচালন পর্ষদ দৈনন্দিন বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে, যেমন কোম্পানির সার্বিক পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ, কোম্পানির কাজকর্ম আইন অনুযায়ী হচ্ছে কিনা, মানে পরিমেল নিয়মাবলী হচ্ছে কিনা সেটা দেখা, শেয়ার হোল্ডারদের আর্থিক স্বার্থ দেখা, কোম্পানি যাবতীয় অর্থ সম্পদের দেখাশোনা করা, কোনো যেটুকু আমরা একটু আগে বললাম শূন্য পদের জন্য নতুন পরিচালক নিয়োগ দান, নতুন একটু বানানটা ভুল হয়েছে, এখানে নতুন হবে, রস্যকারটা তয়ের নিচে হবে, কোনো কর্মচারী নিয়োগ, বদলি, প্রয়োজনে অপসারণ, প্রমোশন, এই ব্যাপারগুলো তারাই দেখবে। বিভিন্ন নির্বাহী কাজ যেমন ব্যবস্থাপনা পরিচালনা, সাধারণ ব্যবস্থাপক, এগুলা নিয়োগ করা, বাজেট করা, কোম্পানির বাজেট তৈরি করা, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া, লভ্যাংশের বন্টন, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ কি দেওয়া হবে, ও কোম্পানির লভ্যাংশ যারা পায় তারা কি ধরনের লভ্যাংশ পাবে সেটাও পরিচালকরাই নির্ধারণ করে। তারপর শেয়ার হোল্ডারদের বিভিন্ন তথ্য পেশ করে, তারা সেগুলা নিয়ে যাচাই বাছাই করবে, কোম্পানির অর্জিত ফলাফলগুলা মূল্যায়ন করে, বিভিন্ন আইন অনুযায়ী হিসাবের খাতা এগুলা সংরক্ষণ হচ্ছে কিনা সেগুলোও দেখবে। কোনো তৃতীয় পক্ষ কাস্টমারদের সাথে যদি বা সাপ্লায়ারের সাথে কোনো চুক্তি থাকে, যেমন আপনারা দেখবেন বিভিন্ন পেপার পত্রিকায় আজকে বিকাশের সাথে অমুক হসপিটালের একটা চুক্তি হলো, বিকাশ পেমেন্ট করা যাবে, তো এই ধরনের চুক্তি সই অনুষ্ঠান তারা যায়। তারপর শেয়ার ঋণপত্র বিলি করা, প্রথমত শেয়ার মার্কেটে আসলে সেটা যদি কিভাবে বিলি হবে, সেগুলা যদি কিনা হয়, ব্যাক হয়, ফেরত হয় বা শেয়ারের কোনো ঝামেলা হয়, সেই ক্ষেত্রেও তারাই করবে। এবং কোম্পানির মূলধনগুলা কোত্থেকে সংগ্রহ হবে, তার ব্যবহার কোথায় কোথায় ইনভেস্ট করলে ভালো হবে, এই সব জিনিসগুলাই আসলে পরিচালকরা দেখে। অর্থাৎ তারা নীতি নির্ধারক, সোজা কথায় কোম্পানির নীতি নির্ধারক এবং মনিটরিং করার কাজ তাদের। কোম্পানির সর্বশেষ নীতি নির্ধারণ করে এবং সেগুলা ঠিক মতো হচ্ছে কিনা সেগুলা মূল্যায়ন এবং সেগুলা পর্যবেক্ষণ করাই মূলত পরিচালক পর্ষদের কাজ। তো এগুলো হচ্ছে আমাদের পরিচালক পর্ষদ কারা কি কাজ করে। তোমরা বিভিন্ন কোম্পানি যদি ওয়েবসাইটে দেখো, দেখবা বোর্ড অফ ডিরেক্টরস একটা আছে। তো বোর্ড অফ ডিরেক্টরস মিন্স পরিচালন পর্ষদ। সেখানে দেখবে অনেক বড় বড় বিজনেসম্যানরা থাকে, তাদের বেশিরভাগ বাংলাদেশি অনেক কোম্পানিতে একটু স্বজনপ্রীতিও দেখা যায় যে ফ্যামিলি মেম্বাররাই বোর্ড অফ ডিরেক্টরস হয়ে গেছে। তো এটাও হয়, বা অনেক ক্ষেত্রে বাইরের অভিজ্ঞ লোকও, মানে যারা যে সেক্টরে অভিজ্ঞ সাথে ডিরেক্টর হিসাবে দেয়। ধরো একটা আইটি ফার্ম, আইটির লোকজন সেইখানকার ডিরেক্টর হয়। তো পরিচালনাদের দায় দায়িত্ব কি, আমরা কাজগুলো দেখলাম, এবার দায়িত্ব বা কি। তো পরিচালকদের ক্ষমতার সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে, সততা বিশ্বস্ততার সঙ্গে তাদেরকে সেগুলি দায়িত্ব পালন না করলে পরিচালকগণ দায়ী হতে পারেন। তো নিম্নে তাদের কাজগুলো দেখানো হলো। তারা স্মারকলিপি পরিমাণ নিয়মাবলীর বাহিরে বর্ণিত ক্ষমতার বাইরে যে কোনো কাজের জন্য পরিচালকরা দায়ী হবে। কোম্পানির স্বার্থ বিরোধী কোনো কাজ করলে পরিচালকরা দায়ী হবে। কোনো প্রকারের বিবরণপত্র অসত্য কিছু থাকলে সেটার জন্য দায় পরিচালকদের। বিশ্বাস কোনো ভঙ্গ হইলে পরিচালকদের দায়। কোনো অসাধু কার্যক্রম করলে সেটা পরিচালকদের দায়। দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে কোনো অবহেলা হইলেও পরিচালকদের দায়। কোম্পানির সিলমোহর স্বাক্ষর ছাড়া যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ দলিল পত্র ইস্যু হয়ে যায়, সেখানে দায়ও পরিচালকদের।
কোম্পানির সাথে সম্পাদিত কোনো চুক্তি, কোনো পরিচালক জামিনদার হলে তিনি ব্যক্তিগতভাবে দায় থাকবেন। অর্থাৎ কেউ কোম্পানির চুক্তি কিন্তু কোনো পরিচালক ব্যক্তিগতভাবেই বলল যে হ্যাঁ আমি এটা করেই দিব, তো সেটা যদি না করতে পারে সেক্ষেত্রেও দায় তার উপরেই বর্তায়। নিজ নামে কোম্পানি থেকে ঋণ গ্রহণ করলে, কোম্পানির নামে যদি না ঋণ নিয়ে সে নিজ নামে নেয় তখন তাকে সেই দায়ভার নিতে হবে। কোম্পানি পরিচালক তার নিজের নামে তৃতীয় পক্ষের সাথে কোনো চুক্তি করলো, ওই পরিচালক কোম্পানির নিকট তখন দায়বদ্ধ। কোম্পানির নামে না করে নিজের নামে কেন করলো সেই ধরনের দায়ভার তার নিতে হবে। কোম্পানি পরিচালক হয়ে আর্থিকভাবে লাভবান হলে, অন্যান্য পরিচালক কোনো লাভ হইতেছে না, তার লাভ হচ্ছে। কিভাবে? গোপন কোনো মুনাফা অর্জন করলে, কোনো আইন সে ভঙ্গ করলে, কোম্পানির প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্বের সীমা লঙ্ঘন করলে, কোম্পানির সাথে সম্পাদিত কোনো চুক্তি সে যদি বাতিল করে, তো এই ধরনের যদি সে কোনো অকারেন্স করে তাহলে সেই দায়ভার সেই পরিচালকের উপরেই বর্তায়। এবার আমরা দেখব কোম্পানি বিলোপ সাধন, অর্থাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল। তো আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি যে কোম্পানি একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান এবং এর একটা ব্যক্তি সত্তা বা কৃত্রিম ব্যক্তি সত্তা আছে। তো এটা বিলোপ সাধন করতে হলেও আইনের মাধ্যমে গিয়েই সেটা বিলোপ ঘটন করতে হবে। তো এই আইনে সৃষ্ট প্রতিষ্ঠানে চিরকাল অস্তিত্ব স্বাধীন ব্যক্তি সত্তা যখনই লোপ পায় তখনই ব্যবসা বন্ধ হয়ে যায়। তো যখন ব্যবসাটা বন্ধ হবে তখন সেটা নিষ্পত্তি করার জন্য বিভিন্ন বিষয় দেখে নিষ্পত্তি করতে হবে। পাওনাদারদের পাওনা পরিশোধ করতে হবে, সম্পদের দায় দেনা এগুলো থাকলে পরিশোধ করতে হবে। তারপরে যদি সবার দায় দেনা পরিশোধের পর কিছু অবশিষ্ট থাকে শেয়ার হোল্ডারদেরকে দিতে হবে। সাধারণত 1994 234 ধারায় বলা হয়েছে তিনটি পদ্ধতিতে বিলোপ হয়। একটা হলো আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন, তারপর স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, অথবা আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। তো আমরা ডিটেইলটা দেখব পদ্ধতিগুলা। তো আদালত কর্তৃক বিলোপ সাধন, তো 1994 সালে আইন অনুযায়ী কোন আদালত যখন বাধ্যতামূলকভাবে বিলোপ সাধনের জন্য বলবে, অর্থাৎ আদালতে প্রমাণিত হবে কোনো কিছু খারাপ কাজ বা ভুল কাজ, তখন আদালত যখন বাধ্য করবে বিলোপ করতে তখনই এই পদ্ধতিতে বিলোপ সাধন হয়ে যাবে। তো এই পদ্ধতিতে যদি বিলোপ সাধন হয় সেক্ষেত্রে কি করতে হবে? কোম্পানি বিশেষ সভা বা সিদ্ধান্ত নিতে হবে। সংঘবিধি সভা অনুষ্ঠান করতে ব্যর্থ হলে, কোম্পানি গৃহীত বিশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতে যদি কোম্পানি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমরা বিলোপ হব, তা আদালতে গিয়ে সে আবেদন করবে আমাদেরকে বিলোপ করে দেন বা আমার কোম্পানি বন্ধ করে দিতে চাই, তো এইভাবে করতে হবে। নিবন্ধিত হওয়ার 1 বছরের মধ্যে যদি সে কার্য আরম্ভ না করে, অর্থাৎ আমরা দেখেছিলাম যে নিবন্ধন পত্র বা কোম্পানির রেজিস্ট্রি হওয়ার পরে যদি 1 বছরে কার্য শুরু না হয় সে বাদ হয়ে যাবে। সর্বনিম্ন সদস্য সংখ্যা হ্রাস পেল, অর্থাৎ পাবলিক লিমিটেডে 3 জন ও প্রাইভেট লিমিটেডে 2 জন, সেটা যদি না মানতে পারে সেই ক্ষেত্রেও কোম্পানি বন্ধ হয়ে যাবে। যদি ঋণ সে পরিশোধ করতে না পারে, ব্যাংকের ঋণ দায় দেনা পরিশোধ করতে অক্ষম হয়, সেক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে যাবে। তারপরে যদি আদালত কর্তৃক বিলোপ সাধনে কোনো যুক্তিসঙ্গত, আদালত যদি কোনো যুক্তি দেখাইতে পারে যে এই কোম্পানি কোনো যে তারা ন্যায়সঙ্গত কোনো কাজ করে নাই বা সে কোনো অবসান প্রয়োজন বা সে যে ধরনের উদ্দেশ্যগুলো দেখাইছে সেগুলা আসলেই লজিক্যাল, যে হ্যাঁ বন্ধই করে দিতে হবে, তো আদালতের কাছে প্রতীয়মান যদি অন্য কোনো কারণ থাকে সেক্ষেত্রেও বন্ধ হয়ে যেতে পারে। যেমন কোনো প্রতারণা করলো, অথবা কোম্পানি বলতেছে আমরা দীর্ঘদিন ধরে লস খেতেছি আমাদেরকে বন্ধ করে দেন, এগুলো যদি ন্যায়সঙ্গত কিছু পাওয়া যায় তখন আদালত তাকে সেই ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। তো স্বেচ্ছায় বিলোপ সাধন, আদালতের কোনো হস্তক্ষেপ ছাড়া কোম্পানির শেয়ার হোল্ডার পাওনাদাররা যদি স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সেটা স্বেচ্ছায় বিলোপ সাধন হবে। অর্থাৎ পাওনাদার বা শেয়ার হোল্ডার যারা আছে তারা সবাই সিদ্ধান্ত নিয়ে যদি সেটা বন্ধ করে দিতে চায় তখন সেটা স্বেচ্ছায় অবসান হবে। তো স্বেচ্ছায় অবসানের ক্ষেত্রেও সভা করতে হবে, সদস্যদের স্বেচ্ছায় অবসান হয়। দেনা পরিশোধ করতে না পারলে বা পরিচালক পর্ষদে আর্থিক সচ্ছলতা কোনো ঘোষণা না দিলে স্বেচ্ছায় এর বিলোপ সাধন ঘটে যাবে, অর্থাৎ আপনার পয়সা নেই কোম্পানি, সেক্ষেত্রে সেটা বন্ধ করে দিতে পারে। তারপর বিশেষ সিদ্ধান্ত, যদি বিশেষ কোনো কারণ হয় সেক্ষেত্রেও
বন্ধ হয়ে যেতে পারে। এবং অতিরিক্ত সাধারণ সিদ্ধান্ত, কোনো সাধারণ অতিরিক্ত এক্সট্রা কোনো সিদ্ধান্ত নিল, সেটাতেও তারা চাইলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে ব্যবসা কার্য চালাইতে পারতেছে না, এখানেও তারা নিয়মাবলীতে যা আছে সেটা করতে পারতেছে না, তো এইভাবে তারা চাইলে বন্ধ করে দিতে পারে। এখানে আদালতের কাছে যেতে হবে না, জাস্ট তারা সবাই মিলে একটা ডিসিশনে আসবে এবং তারা একটা সিগনেচার করবে সবাই যে হ্যাঁ আমরা নিজেরাই স্বেচ্ছায় এটা বন্ধ করে দিতে চাই, সব পক্ষই রাজি। তো এটা খুব কম হয়, কারণ সব পক্ষ অনেক সময় রাজি হয় না, কারণ যেহেতু দেনাদার পাওনাদার থেকে যায়, রাজি হয় না। তবে এটা একটা পদ্ধতি আছে, যদি সবাই রাজি হয় সেক্ষেত্রে এভাবে বন্ধ করা যায়। প্রাইভেট লিমিটেড কোম্পানি অনেক ক্ষেত্রে এভাবে বন্ধ করা যায়। তারপরে আসলো আদালতের তত্ত্বাবধানে বিলক্ষণ। আদালতের তত্ত্বাবধানে অবসানে কোম্পানি স্বেচ্ছা অবসানের মতোই অনেকটা। সাধারণ বিলক্ষণ কার্য যদি আদালতের মাধ্যমে হয়, তাহলে আদালতের তত্ত্বাবধানে বিলক্ষণ, অর্থাৎ আমরা সবাই একমত হইলাম, পরে আদালতের কাছে একটা আপিল করলাম যে আপনি আপনাদের তত্ত্বাবধানে আমরা কোম্পানি বন্ধ করব, অর্থাৎ আদালত এটাকে তদারকি করবে এবং সরকারি লোকজন আইসা সেটা বন্ধ করে দিবে। বিলোপ সাধনের নিয়মাবলী যদি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তারা সেটা দেখবে। শেয়ার মালিকদের প্রতারণার উদ্দেশ্যে বিলোপ সাধনের সিদ্ধান্ত গৃহীত হয়। তো শেয়ার মালিকদের যদি কোনো প্রবলেম থাকে, শেয়ার মালিকদের যদি উদ্দেশ্য ঠিক না থাকে বা তাদের উদ্দেশ্য ফুলফিল না হয়, সেক্ষেত্রে এভাবে কোম্পানি বন্ধ করা হয়। তো কোম্পানির বিলোপ সাধনের নিয়মাবলী যদি সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেটা দেখা হয় না, বা নিজস্ব ভাবে যদি তারা অবসান করে, তাহলে দেখা যায় কি পক্ষপাতিত্ব অনেক সময় দেখা যায়। আবার সংখ্যাগরিষ্ঠরাই সংখ্যালঘিষ্ঠর মধ্যে একটা ঝামেলা হয়, অনেকে একমত হয় অনেকে হয় না, এই ধরনের প্রবলেম থাকে। এর জন্য আদালত সেখানে আইসা সবাই রাজি হয়ে গেছে। আদালত আসলে এখানে আম্পায়ারের ভূমিকা পালন করতেছে। আমাদের খেলায় যেমন রেফারি বা আম্পায়ার থাকে, তা আদালত সেখানে এই ভূমিকাটা পালন করে। তাহলে তিনটা আমরা বললাম যে আদালত কর্তৃক বাধ্যতামূলক, আপনি অ্যাপ্লাই করলেন, অথবা আপনার কোনো খারাপ কাজের জন্য আদালতই যখন আপনাকে বাধ্য করবে বন্ধ করার জন্য, সেক্ষেত্রে আমরা আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ। তারপর স্বেচ্ছায় সবাই মিলে রাজি হলো, সবাই রাজি হয়ে নিজেরাই যদি বন্ধ করে, সেটা হচ্ছে স্বেচ্ছায় বিলোপ সাধন হবে। আর যদি আদালতের তত্ত্বাবধান স্বেচ্ছায় বিলোপের মতোই, তো ওইখানে আদালতের লোকজন থেকে, গভর্নমেন্টের লোকজন অথবা উকিল এরা থেকে কোম্পানি বিলোপ সাধনটা তদারকি করবে যে হচ্ছে কিনা, যাতে নিজেদের মধ্যে বিরোধগুলো না দেখা যায়, তারা ওখানে রেফারির ভূমিকা পালন করবে। তো মূলত এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে বিলোপ সাধন প্রক্রিয়া। তো এখান থেকে প্রশ্ন হয়, তো আমার লেকচার এবং আপনারা বইটা একটু ফলো করবেন। তো আপনাদের আজকের বাড়ির কাজ বলি যে আজকে এ পর্যন্ত আমাদের কন্টেন্ট আজকে। তো আজকের বাড়ির কাজ হলো এই তিনটা পদ্ধতি আমি যেটা বললাম, তিনটা পদ্ধতি, তার সাথে আপনারা একটু যে যার কাছেই যে বই আছে, আশা করি খালেকুজ্জামান স্যারের বই আপনাদের বেশিরভাগের কাছেই থাকবে, কারো যদি অন্য কারো রাইটারেরও বই থাকে, তো বই এবং আমার কন্টেন্ট একটু মিলিয়ে আপনারা নিজেদের ভাষায় এই তিনটা বিলোপ পদ্ধতি লিখে, অল্প কথায় লিখে আমাকে কমেন্ট সেকশনে দিলেই হবে। আজকে খুব ছোট বাড়ির কাজ, তিনটা পদ্ধতি নিজেদের ভাষায় আমার লেকচার এবং বইয়ের সাহায্য নিয়ে পড়ে নিজের ভাষায় ব্যক্ত করবে। এই হলো আজকের কাজ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আশা করি সবার পরীক্ষা খুব ভালো হচ্ছে। আগামীকাল জুম ক্লাসে সবার সাথে দেখা হবে ফিনান্সের নতুন লেকচার নিয়ে, নতুন লেকচার না, ফিনান্সের সমস্যা সলিউশন নিয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকেন, ভালো মতো পরীক্ষা দেন।